নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। আফগান নাগরিকদের জন্মের শংসাপত্র প্রদান। মালবাজার পৌরসভার বিরুদ্ধে তদন্তে এইবার সিবিআই। এক দেশ এক নির্বাচন যদি লাগু করা হয় তাহলে কেমন হবে দেশের ভোটচিত্র? বাংলাদেশ আবহে সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে খরা কাটল। হুগলিতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বড় জয় বামেদের। কেন্দ্রের বাহিনীর টহলদারিতে শুরু সমবায় ব্যাংকের ভোট। থমথমে কাঁথি। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। আফগান নাগরিকদের জন্মের শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল মালবাজার পৌরসভার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা জানতে চেয়ে মালবাজার পৌরসভাকে চিঠি দিয়েছে তদন্তকারী সংস্থা। ঘটনায় 15 জন আফগান নাগরিকের তালিকা দিয়ে মালবাজার পৌরসভার কাছে বেশ কিছু নথি চাইল সিবিআই। বিদেশি নাগরিকরা অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে, এমন অভিযোগ মাঝে মধ্যেই উঠে আসে। আফগানিস্তানের অনুপ্রবেশকারীরাও ভারতের পাসপোর্ট বানিয়েছে বলে অভিযোগ। মালবাজার পৌরসভার শংসাপত্র দিয়ে অবৈধভাবে ভারতের নথি বানানোর ঘটনা প্রকাশ্যে আসছে। এরপরে ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। এবার সিবিআই নজরে মালবাজার পৌরসভা। 15টি জন্ম এবং মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে কিনা এবং সঙ্গে আনুষঙ্গিক তথ্য জানতে চেয়ে ইমেলের মাধ্যমে সিবিআইয়ের চিঠি এসে পৌঁছেছে মালবাজার পৌরসভার। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে পাসপোর্ট জালিয়াতি নিয়ে সিবিআইয়ের নজরে এসেছে মালবাজার পৌরসভার বেশ কিছু অসঙ্গতি। গত অক্টোবর মাসের শেষ দিকে ডুয়ার্সেও সিবিআইয়ের একটি দল আসে। চালসায় সাইবার ক্যাফের মালিক সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। মালবাজার পৌরসভার এক কর্মীকেও সিবিআই তলব করে। ওই কর্মী পৌরসভার জন্ম মৃত্যু শংসাপত্র নিবন্ধীকরণ বিভাগে কর্মরত। দিল্লি থেকে ইমেল করে নামের তালিকা দিয়ে মালবাজার পৌরসভার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ওই 15 জনকে জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা। পাশাপাশি পুরসভার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীর নাম এবং নাম্বারও রিপোর্টের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। এক দেশ এক ভোট নিয়ে তৎপর মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির পরে আগামী সোমবার লোকসভায় এই সংক্রান্ত 2টি বিল আনতে চলেছে সরকার পক্ষ। এই বিল আইনে পরিণত হলে লোকসভার সঙ্গেই হবে রাজ্যের বিধানসভার গুলির নির্বাচন। বিরোধী ইন্ডিয়া শিবির এক দেশ এক ভোটের বিরোধিতায় সরব। তারপরেও এই সংক্রান্ত বিল যে নিশ্চিতভাবে আসতে চলেছে তা নিয়ে কোনো সংশয় নেই। কোন কোন বিল আসছে জেনে নিন। এই 2টি বিলের একটি সংবিধানে 124তম সংবিধানের সংশোধন সংক্রান্ত, অন্যটি দিল্লি থেকে শুরু করে কাশ্মীর এবং পুদুচেরির মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ও লোকসভার ভোটের একসঙ্গে করা সংক্রান্ত। 2টি বিলে কি কি আছে? সংবিধান সংশোধন সংক্রান্ত বিলে বলা হয়েছে সংবিধানের 82 ধারায় পরিবর্তন আনতে হবে। লোকসভার সঙ্গে বিধানসভাগুলি ভোট করতে এই পরিবর্তন দরকার। একইভাবে সংবিধানের 83তম এবং 172তম ধারারও পরিবর্তন করা দরকার। কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তৈরি আইনের সংশোধন। এই বিলে বলা আছে এক দেশ এক নির্বাচন ব্যবস্থাকে বাস্তব করতে গেলে 1963 সালের ইউনিয়ন টেরিটরি অ্যাক্ট, 1991 সালের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট এবং 2019 সালের জম্মু কাশ্মীর রেকগনাইজ অ্যাক্ট পরিবর্তন আনতে হবে বলেই জানা গিয়েছে। 2টি বিল পাস করা হবে কি? এই যদি বিল পাস করা হয় তাহলে কি বা হবে? সংবিধানের 82 ধারায় সংশোধন হলে লোকসভা নির্বাচনের শেষ হওয়ার পরে লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করবেন। এই বিজ্ঞপ্তি আনুষ্ঠানিক নাম অ্যাপয়েন্ট ডেট। এই দিন থেকেই শুরু করা হবে আগামী 5 বছর হবে লোকসভার মেয়াদ। রাজ্যের বিধানসভার মেয়াদের ক্ষেত্রে বিষয়টি বেশ খানিকটা আলাদা। অ্যাপয়েন্টেড ডেট
এবং কোনো একটি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিধানসভার গঠিত হলে লোকসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সময়কাল হবে ওই বিধানসভার মেয়াদ। আর তারপর থেকে লোকসভা এবং বিধানসভার ভোট হবে একসাথে। ধরা যাক একটি লোকসভা প্রথম অধিবেশন বছর হলো 2024 সালের 24শে জুন, সেক্ষেত্রে অ্যাপয়েন্টেড ডেট 24শে জুন। সেই লোকসভার মেয়াদ শেষ হবে 2029 সালের জুন মাসে। আর সেই হিসেবে যে সমস্ত রাজ্যে বিধানসভার মেয়াদ 2024 সালের জুন মাস থেকে 2029 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা, সেইগুলি 2029 সালে জুন মাস পর্যন্তই চলবে। তারপর আবারও একসাথে ভোট হবে। সময়ের আগে লোকসভা এবং বিধানসভা ভেঙে গেলে কি হবে? লোকসভা বা কোনো একটি রাজ্যের বিধানসভা তারা নির্দিষ্ট সময়ের আগে ভেঙে গেলে অন্তর্বর্তীকালীন ভোট হবে। তবে 5 বছর হতে আর যেইটুকু সময় বাকি থাকবে সেই সময়ের জন্যই হবে ভোট। নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আবারও ভোট হবে বলে জানা গিয়েছে। ধরা যাক 2029 সালে লোকসভা নির্বাচনের পর তৈরি হওয়া লোকসভায় তার মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে গেল, তাহলে অন্তর্বর্তীকালীন ভোট হবে। সেই ভোটের পর তৈরি হওয়া লোকসভার মেয়াদও 2034 সাল পর্যন্তই থাকবে। আগে এই ব্যবস্থা ছিল না, অন্তর্বর্তীকালীন নির্বাচন বলে কোনো ব্যবস্থাই ছিল না। লোকসভা এবং বিধানসভার ভোটের পর সরকার তৈরি হতো 5 বছরের জন্য। এক দেশ এক নির্বাচন লাগু হলে এবার থেকে তা আর হবে না। নয়া নিয়মে কোনো রাজ্যের বিধানসভার ভোট কি পিছিয়ে যেতে পারে? নতুন ব্যবস্থা যদি লাগু হয় তাহলে কোনো বিষয়ে কারণে রাজ্যের বিধানসভার ভোট পিছিয়ে দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনে সংক্রান্ত সুপারিশ পাঠাতে হবে। তারপরে পরিস্থিতি বিচার করে সংশ্লিষ্ট রাজ্যে ভোট পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন সেই পরিস্থিতির জন্য তাকে অনুমতি দিতে পারে। বাংলাদেশ অবহে ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যতটুকু খবর পাওয়া যাচ্ছে, সেনার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার দুপুরে মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণ এবং রাজনৈতিক উত্তাপ নিয়ে যখন গোটা বিশ্ব আলোচনায়, ঠিক তখন আরও একটি বিজয় দিবসের সামনে দাঁড়িয়ে ভারত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছরে 16ই ডিসেম্বর ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 93 জন সেনা। তাই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। প্রত্যেক বছরই এই দিনটিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠান হয়। এবার ভারতীয় সেনার বিজয় দিবসের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণ এবং তা নিয়ে এবার বাংলায় বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য পেশ করা হয়েছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। যতদূর জানা গিয়েছে, ভারতীয় সেনা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 10 থেকে 12 জন মুক্তিযোদ্ধাও। তাদের সামনে বাংলার মুখ্যমন্ত্রী কি বলেন সেইটাই দেখার বিষয়। আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন, আমরা বসে ললিপপ খাবো, এটা কি হতে পারে? কড়া জবাব মমতার। প্রসঙ্গ, সাম্প্রতিক সময়ে বিধানসভার ভেতরে এবং বাইরে একাধিকবার বাংলাদেশের ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। বাংলাদেশ নিয়ে তিনি প্রথম থেকে কেন্দ্রীয় সরকার যে নীতি নেবে তা অনুসরণের কথা বললেও বেশ কয়েকটি বিষয়ে কড়া বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাকে। এই অবস্থায় বিজয় দিবসের অনুষ্ঠানে যদি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন, সেই ক্ষেত্রে তিনি কি বলেন সেই দিকে সকলের নজর থাকবে। সাম্প্রতিক অতীতে বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের রাষ্ট্রসংঘে শান্তি সেনা পাঠানোর জন্য সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আওয়ামী লগি নেতা বাংলা, বিহার দখলের প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়াও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাগুলির পরে বিজয় দিবসের অনুষ্ঠানে তার বক্তব্যে নতুন মাত্রা যোগ করে দিতে পারে রাজনীতিতে। অবশেষে খাতা খুলল
পান্ডুয়ার সমবায় নির্বাচনে জয় পেল বামেরা। সমবায়ের মোট 12টি আসনই নিজেদের দখলে করে নিল দল। খাতা খুলতেই পারল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের পরে সমবায় সমিতির নির্বাচনে এই জয় কিছুটা অক্সিজেন পেল বাম শিবিরে। শনিবার পান্ডুয়ার ইটাচুনা বান্দার সমবায়ে কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয়। সমবায়ের মোট আসন সংখ্যা 12টি। তার মধ্যে আগেই একটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বামপন্থী। বাকি 11টি আসনের মধ্যে তৃণমূল সিপিএম সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে নির্বাচনের একটিও প্রার্থী দিতে পারেনি বিজেপি। এই দিন সকাল 9টা থেকে শুরু করে ভোট হয় গ্রহণ পর্ব পর্যন্ত। শেষ হয় বিকালের 3টের সময়। পান্ডুয়া থানার কড়া নিরাপত্তায় টানা উত্তেজনার মাধ্যমেই চলে ভোট গ্রহণ। শনিবার রাতে ভোটের ফল প্রকাশিত হয়। ফল ঘোষণার পরে উচ্ছ্বাসে ফেটে পড়ে বামা সম্প্রতির প্রার্থীরা। দেখা যায় 11টি আসনে জয়ী হয়েছেন তারা। সিপিআইএমের হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, মন্দারণের সমবায় নির্বাচনে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে মোট 12টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করা হয়। প্রতিটি আসনেই জয়লাভ করেছি আমরা। তৃণমূল একটিও আসন পায়নি। তিনি আবারও বলেন, এই জয় মানুষের জয়। এই এলাকার গণতন্ত্র প্রিয় মানুষ যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা। সুষ্ঠুভাবে ভোট হলে বামা প্রার্থীরা এইভাবে আগামী দিনে জয়লাভ করবে। হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, দল আমাকে যখন দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করেছি। লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। আমরা দলের অভ্যন্তরে বসে এই হারের পর্যালোচনা করছিলাম। কেন আমাদের হারতে হলো তা নিয়েও খতিয়ে দেখা হবে এবার। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র বাহিনী নিরাপত্তার ঘোরাটবে শুরু করা হলো কাঁথি গ্রামীণ ব্যাংক সমবায়ের নির্বাচন। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সমবায় সমিতির নির্বাচনের গণ্ডগোলের ছবি ধরা পড়ে। সেই কারণে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এই প্রথম সমবায় নির্বাচনে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর গড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্র বাহিনী। রবিবার সকাল 9টা থেকে শুরু করা হয়েছে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ভোট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাঁথি 1, 2, 3, 4 ও এগরা ভোট গ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনীর মোতায়েন করা হয়েছে। থমথমে পরিবেশে কেন্দ্র বাহিনীর কড়া নজরদারিতে চলেছে ভোট প্রদান প্রক্রিয়া। ভোট গ্রহণ কেন্দ্রের 200 মিটারের মধ্যে কাউকে আসতেও দেওয়া হয়নি। শুধু কাঁথি নয়, কলকাতার ওই ব্যাংকের বড় বাজারের শাখাতেও ভোট গ্রহণ চলেছে। মোট 14টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তারপরে শুরু হবে ভোট গণনা। কাঁথি ও এগরার 5টি ভোট গ্রহণ কেন্দ্রে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। কাঁথির সমবায় ব্যাংকে মোট 108টি প্রতিনিধির পদের জন্য 381 জন প্রার্থী প্রতিনিধিত্ব দান করেছেন বলেই জানা গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।